আজকে আমি নিয়ে এসেছি এসার সুইফট গো 14। এটি হচ্ছে 2024 সালের লেটেস্ট মডেল। আর এই ল্যাপটপটি এসেছে ইন্টেল কোর আলট্রা 5 প্রসেসর দিয়ে। আমরা গত কয়েক মাস আগে ইন্টেল কোর আলট্রা 7 এর রিভিউ করেছিলাম, তো আজকে নিয়ে এসেছি কোর আলট্রা 5 এর ল্যাপটপ। আর এটি হচ্ছে এসার এর প্রিমিয়াম আলট্রা বুকগুলোর মধ্যে একটি। তো আজকে দেখব এই ল্যাপটপটি কেমন করেছে, আর বিশেষ করে এই কোর আলট্রা 5 প্রসেসরটির পারফরমেন্স কেমন, সবকিছু নিয়ে কথা হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখে নিন ল্যাপটপটির ডিজাইন। এই ল্যাপটপটি হাতে নিলে শুরুতে একটা প্রিমিয়াম ফিল আসবে। এটি কিন্তু ফুল মেটাল বিল্ডের একটি ল্যাপটপ, আর ল্যাপটপটি কিন্তু এক হাতেই ওপেন করা যায়। মোটামুটি স্লিম এই ল্যাপটপটির ওয়েটও কিন্তু খুবই কম, ওয়েট মাত্র 1.3 কেজির আশেপাশে। মেটাল বিল্ডের এই ল্যাপটপটির লুকটি খুবই মিনিমালিস্টিক করা হয়েছে। ব্যাক সাইডে তেমন কোনো ডিজাইন নেই, শুধু উপর সাইডে এসআর লোগোটি দেওয়া হয়েছে। আর এই লিডটি কিন্তু 180 ডিগ্রি পর্যন্ত ওপেন হয়ে যায়। কিবোর্ড ডেকের দিকে তাকালে আমরা দেখতে পারবো খুবই মিনিমাল একটি লুক দেওয়া হয়েছে। কিবোর্ডটি দেখলে অনেকটা ম্যাকের মতো মনে হতে পারে এর কালারটি এবং লেআউটটি। ডিসপ্লে বেজেলও কিন্তু খুবই মিনিমাল। আর ল্যাপটপের ব্যাক সাইডে যদি দেখি, ব্যাক সাইডে কিন্তু অনেক বড় করে একটা ভেন্টস দেওয়া হয়েছে। ওভারঅল ল্যাপটপটির লুকস খুবই প্রিমিয়াম এবং এর বিল্ড কোয়ালিটি খুবই সলিড মনে হচ্ছে। ল্যাপটপটির স্পেক্সের দিকে তাকালে শুরুতে দেখতে পাবো এতে দেওয়া হচ্ছে ইন্টেল কোর আলট্রা 5 এর প্রসেসর, যার মডেল হচ্ছে 125H। আর এই আলট্রা প্রসেসরে কিন্তু কোরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এতে আছে টোটাল 14টি কোর এবং 18টি থ্রেড। আর এই কোরগুলোর মধ্যে হচ্ছে 4টি পারফরমেন্স কোর, 8টি ইফিশিয়েন্ট কোর এবং 2টি লো পাওয়ার ইফিশিয়েন্ট কোর। আর এই 3 ধরনের কোরগুলোর ক্লক স্পিড শুরু হয় 700 মেগাহার্টজ থেকে শুরু করে 4.5 গিগাহার্টজ পর্যন্ত। আর এই প্রসেসরের ক্যাশ মেমোরি হচ্ছে 18 MB। সাথে দেওয়া হচ্ছে ইন্টেল আর্ক গ্রাফিক্স। র্যাম হিসেবে আছে 16GB LPDDR5X এর র্যাম। আর স্টোরেজ অপশন হিসেবে আছে 512GB Zen 4 SSD। আর কানেক্টিভিটি অপশন হিসেবে আছে ওয়াইফাই 7 এবং ব্লুটুথ 5.3। আর এই ল্যাপটপটি ওয়ান অফ দ্য বেস্ট পার্ট হচ্ছে এর ডিসপ্লে। এর ডিসপ্লেতে দেওয়া হচ্ছে 14 ইঞ্চের OLED ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে WQXGA অর্থাৎ 2880x1800। তার মানে এই ল্যাপটপটি কিন্তু 16:10 অ্যাসপেক্ট রেশিও দিয়ে এসেছে। এর রিফ্রেশ রেট 90 হার্টজ এবং রেসপন্স টাইম 0.2 মিলিসেকেন্ড। আর এই ল্যাপটপটির কালার কিন্তু মারাত্মক লেভেলের। এটা হচ্ছে 100% DCI P3 কালার গ্যামর তো আছেই, প্লাস এর রিচ কন্ট্রাস্ট রেশিও রয়েছে। এটি ট্রু ব্ল্যাক 500 সাপোর্টেড এবং এর কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 1,000,000:1। এটি একটি গ্লসি ডিসপ্লে। আর কন্টেন্ট কনজাম্পশন বা কন্টেন্ট ক্রিয়েশন যাই বলেন না কেন, এই ডিসপ্লেটি কিন্তু খুবই মারাত্মক এবং খুবই জোস। ল্যাপটপটি কিবোর্ডের দিকে লক্ষ্য করলে দেখতে পারবো এতে কিন্তু একটি কম্প্যাক্ট কিবোর্ড দেওয়া হয়েছে, সাথে কোনো নামপ্যাড নেই, যেহেতু এটি একটি 14 ইঞ্চের ল্যাপটপ। কিবোর্ডের লুকটি কিন্তু বেশ মিনিমালিস্টিক, কিছুটা কম্প্যাক্ট কিবোর্ড হলেও এর টাইপিং এক্সপিরিয়েন্স কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেকটা ম্যাকের মতো লুক দেওয়ার ট্রাই করেছে। কিবোর্ডে পাওয়ার বাটন রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ওভারঅল কিবোর্ডের কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে, আর এর টাইপিং এক্সপিরিয়েন্স যথেষ্ট কমফোর্টেবল। ও হ্যাঁ, আরেকটা জিনিস, ল্যাপটপে কিন্তু কোপাইলট বাটন বিল্ট ইন দেওয়া হয়েছে। সো এটাকে কিন্তু মাইক্রোসফট কোপাইলট পিসি বলছে। কোপাইলট বাটনটি প্রেস করলে মাইক্রোসফটের কোপাইলট উইন্ডোটি চলে আসবে এবং এতে ChatGPT থেকে শুরু করে DALL-E 3, ইমেজ জেনারেশন সহ মাইক্রোসফটের যেসব AI ফিচার আছে তা কিন্তু এতে চলে আসছে। ল্যাপটপটি কম্প্যাক্ট হওয়ার পরেও এর ট্র্যাকপ্যাডটি কিন্তু বেশ বড় সাইজে দিয়েছে, খুবই স্মুথ এই ট্র্যাকপ্যাডটি। আর এই ট্র্যাকপ্যাডটি স্পেশাল ফিচার হচ্ছে এতে কিন্তু একটি ডিজিটাল ডিসপ্লে দেওয়া হয়েছে, যার মাধ্যমে মিডিয়া কন্ট্রোল করা যায়। ট্র্যাকপ্যাডের নিচের অংশে সুইফট লেখা আছে, যা লাইট আপ হয়ে থাকে অলওয়েজ। আর মিডিয়া কন্ট্রোল যে ডিসপ্লেটি তা আনতে হলে সুইফট যে লেখাটি আছে তাকে হালকা করে সোয়াইপ করতে হবে। আর সোয়াইপ করলে অটোমেটিক্যালি এখানে কিন্তু মিডিয়া কন্ট্রোলের যে ডিসপ্লেটি তা চলে আসছে। এর মাধ্যমে মিডিয়া পজ, প্লে অথবা ভলিউম কন্ট্রোল সব কিছু কিন্তু করা যায়। তো এই ফিচারটি আমার কাছে বেশ মজার লেগেছে। ল্যাপটপটি স্পিকার হিসেবে দেওয়া হয়েছে ডুয়াল স্পিকার সেটআপ। আর এই স্পিকারের কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টর আর মাত্র 2টি স্পিকার থাকা সত্ত্বেও এই ল্যাপটপের স্পিকার কিন্তু বেশ লাউড। আর মিউজিকের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। আর এই স্পিকার DTS সাউন্ড দ্বারা কনফিগার করা। DTS একটি অ্যাপও বিল্ট ইন দেওয়া হয়েছে, যার মাধ্যমে ইকুয়ালাইজার এবং মিউজিকের যে মোড সবকিছু কিন্তু কন্ট্রোল করা যায়। এখন
এখন আসি পারফরমেন্সে। ল্যাপটপের পারফরমেন্স আমরা যদি দেখি এর আগের জেনারেশন থেকে কিন্তু অনেক বেটার করেছে, কারণ হচ্ছে এই প্রসেসরটি কোর আলট্রা সিরিজের প্রসেসরগুলো লাস্ট জেন থেকে পারফরমেন্সটা কিছুটা ইম্প্রুভ করেছে, তবে সবচেয়ে বেশি যে জিনিসটি ইম্প্রুভ করেছে তা হচ্ছে পাওয়ার এফিসিয়েন্সি। শুরুতে বলেছিলাম এতে কিন্তু 3টি কোর দেওয়া হয়েছে, পারফরমেন্স কোর, এফিসিয়েন্ট কোর এবং লো পাওয়ার এফিসিয়েন্ট কোর। আর এই এফিসিয়েন্ট কোরগুলো ইউজ করে ল্যাপটপের ব্যাটারি লাইফ কিন্তু অনেক ইনক্রিজ করেছে। সবচেয়ে বেশি যে ইম্প্রুভমেন্ট নিয়ে এসেছে তা হচ্ছে গ্রাফিক্সে, কারণ এই প্রসেসরের সাথে দেওয়া হচ্ছে ইন্টেল আর্ক গ্রাফিক্স। আর লাস্ট ইয়ারে যে 13 জেন বা 12 জেন যে প্রসেসরগুলো ছিল তাতে দেওয়া হতো ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স অথবা ইন্টেল আইরিস এক্সি গ্রাফিক্স। সো সেই গ্রাফিক্স থেকে আর্ক গ্রাফিক্সের কিন্তু পারফরমেন্স প্রায় দ্বিগুণ ইমপ্রুভ করেছে। তো যারা ইন্টিগ্রেটেড গ্রাফিক্সের ল্যাপটপে ফটোশপ, ইলাস্ট্রেটর বা প্রিমিয়ার প্রোর মতো অ্যাপগুলো রান করতে চান, তারা কিন্তু এই আল্ট্রা সিরিজের প্রসেসরে অর্থাৎ ইন্টেল আর্ক গ্রাফিক্সে অনেক বেটার পারফরমেন্স পাবেন। এখন কথা হলো আরেকটা স্পেশাল ফিচার নিয়ে। এই ল্যাপটপে অর্থাৎ ইন্টেল আল্ট্রা প্রসেসর যে ল্যাপটপগুলো আছে তাতে কিন্তু একটা এক্সট্রা প্রসেসর অ্যাড করেছে, যাকে বলছে ইন্টেল এনপিইউ অর্থাৎ নিউরাল প্রসেসিং ইউনিট। এই এনপিইউর কাজটা আসলে কি? এনপিইউ দিয়ে বেসিক্যালি এআই রিলেটেড যেসব ওয়ার্কলোড আছে তা হ্যান্ডেল করা হয়। আমরা যদি এই ল্যাপটপে দেখি, এই ল্যাপটপে কিছু ছোটখাটো এআই টুলস দেওয়া হয়েছে, যেমন এর ওয়েবক্যামটি। এই ওয়েবক্যামে এআই কিছু ফিচার দেওয়া হয়েছে, যেমন অটোমেটিক ফ্রেমিং, আই কন্ট্রাক্ট এবং ব্যাকগ্রাউন্ড ইফেক্ট। ব্যাকগ্রাউন্ড ইফেক্টটা অন করলে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যায়, আর অটোমেটিক ফ্রেমিং যে অপশনটি আছে সেই অপশনটি অন করলে অলওয়েজ কিন্তু সাবজেক্ট ফ্রেমের মধ্যে থাকে। এখন এই কাজগুলো কিন্তু এআই দ্বারা হ্যান্ডেল করা হচ্ছে। আমরা যদি টাস্ক ম্যানেজারে দেখি তাহলে দেখতে পারবো এখানে যে এনপিইউ অপশনটি আছে, এই এনপিইউটি ইউজ হচ্ছে প্রায় 20%-এর মতো ইউজ হচ্ছে। এই যে কাজগুলো এখন হচ্ছে তা কিন্তু সিপিইউ দিয়ে করা পসিবল, আর তখন কিন্তু সিপিইউর উপর লোডটা বেশি পড়তো। আলাদা করে এনপিইউ দেওয়া হলে এআই রিলেটেড যত কাজ আছে তা কিন্তু এনপিইউ হ্যান্ডেল করে, তখন আর সিপিইউ বা গ্রাফিক্সের উপর প্রেশারটা পড়ে না। সো এআই রিলেটেড সব কাজ খুবই ফাস্ট এবং পাওয়ার এফিসিয়েন্ট হয়। ল্যাপটপটির ব্যাটারি হিসেবে হচ্ছে 65 ওয়াটের ব্যাটারি, আর এই ল্যাপটপটি কিন্তু ইন্টেল ইভো সার্টিফাইড। আমরা আগেই বলেছিলাম এই প্রসেসরটি কিন্তু যথেষ্ট পাওয়ার এফিসিয়েন্ট, আর তার ফলাফলে কিন্তু এই ব্যাটারি লাইফে দেখা যাচ্ছে। রেগুলার ডে টু ডে কাজের ক্ষেত্রে ল্যাপটপটি 7 to 8 আওয়ার্স পর্যন্ত স্ক্রিন অন টাইম দিবে, যা কিন্তু একটা ইমপ্রেসিভ ব্যাপার। তো এখন দেখে নিন ল্যাপটপটিতে কি কি পোর্টস অফার করছে। এর লেফট সাইডে রয়েছে 2টি ইউএসবি টাইপ সি পোর্ট, আর এই দুটি কিন্তু থান্ডারবোল্ট 4 সাপোর্টেড, অর্থাৎ এই পোর্ট দুইটি দিয়ে আপনি ল্যাপটপটি চার্জ করতে পারবেন এবং ডিসপ্লে আউটপুট নিতে পারবেন। সাথে রয়েছে একটি HDMI 2.1 পোর্ট এবং একটি USB 3.2 Gen 1 টাইপ A পোর্ট। আর এর রাইট সাইডে রয়েছে একটি USB 3.2 Gen 1 টাইপ A পোর্ট, একটি অডিও কম্বো জ্যাক এবং একটি মাইক্রো SD কার্ড রিডার। তো আমরা চলে এলাম ভিডিওর শেষে। ল্যাপটপটির প্রাইস হচ্ছে বর্তমানে 1,19,000 টাকা। প্রাইস কিন্তু আপ ডাউন করতে পারে, প্রাইসের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর ওভারঅল ল্যাপটপটির পারফরমেন্স এবং বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে সবকিছু কিন্তু আমার কাছে খুব সলিড মনে হয়েছে। বিশেষ করে এই প্রসেসরটির পারফরমেন্স এবং ল্যাপটপটির ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অসাধারণ লেভেলের। সো যারা মিডিয়া কনজাম্পশন, রেগুলার ডে টু ডে কাজ অথবা কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করতে চান এবং একটি পোর্টেবল ডিভাইস দরকার, সাথে দরকার খুব ভালো লেভেলের ডিসপ্লে, তারা Asus Swift Go 14 OLED এই ল্যাপটপটি আপনাদের চয়েস লিস্টে অবশ্যই রাখতে পারেন। সো আজকের রিভিউ এই পর্যন্ত। নেক্সট কোন ল্যাপটপের রিভিউ দেখতে চান তা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।